নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা আজকে চলে এলাম আবারও একটি নতুন পর্ব নিয়ে। তো চলুন গল্পটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব ৮। সেই রাতে পিকনিক থেকে ফিরে পরের দিন সকালেই প্রিয় ঢাকায় চলে গিয়েছিল। মেয়ের অসুস্থতার কথা শুনে জাফর সাহেব ভীষণ ঘাবড়ে যায়। ভোর সকালেই মেয়েকে নিতে চলে আসে ইমানদিপুরে। পুরো ছুটি ঢাকায় কাটিয়ে গত বিকেলে ফিরেছে প্রিয়। গ্রীষ্মের ছুটি খুব একটা জমেনি তার। বাবা সারাক্ষণ হাসপাতালের কাজে ব্যস্ত ছিল, কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। এবার আগামীকাল থেকে ক্লাস, বইপত্র গোছগাছ করছে প্রিয়। এমন সময় বাহির থেকে তানার আওয়াজ ভেসে এলো, খালার সাথে কথা বলছি। প্রিয়র ফেরার কথা শুনে সকাল সকালই চলে এসেছে। ছুটে এসে ঝাপটি মেরে জড়িয়ে ধরলো। হেসে ফেললো প্রিয়। তানাকে ছাড়াতে ছাড়াতে বলল, এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? মরে যাবো তো ভাই। তানা ছাড়লো না, আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আহ্লাদে গদগদ কণ্ঠে বলতে লাগলো, তোকে কতটা মিস করেছি জানিস? এত কিছু হয়ে গেল, কিছু জানালি না কেন রে? কি ভেবেছিস তোরা কেউ না বললে আমি কিছুই জানতে পারবো না? প্রিয় না বুঝার মতো করে বলল, কি জানানোর কথা বলছিস? একদম না বুঝার ভান করবি না প্রিয়। তোরা পিকনিকে গিয়েছিলি, জানি না আমি সব জানি। জুবাইদা না হয় কোনো কারণে বলেনি, তাই বলে তুইও কি জানাবি না আমায়? আমি কি এতটাই পর? শেষ কথাটা অভিমান জুড়েই বলল তানহা। যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, জুবাইদার জোরাজুরিতে যেতে হয়েছে শেষমেশ। সরি, ইটস ওকে, ঠোঁট উল্টে উত্তর দিল তানহা। কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, তুই নাকি ওয়াশরুমে আটকা পড়ে গিয়েছিলি, বলে নাকি খুব লেগেছে? এই কাটা দাগটা কি সেদিনকার? বলেই প্রিয়র কপালে থাকা শুকনো দাগটার দিকে হাত বাড়ালো তানহা। ছুঁয়ে দিল, আফসোসের সুরে বলল, ইস, কতখানি কেটে গেছে। এত কিছু তুই জানলি কি করে? কে বলল তোকে? জিজ্ঞাসু কণ্ঠে বলল প্রিয়। কে বলবে আবার? সে বলেছে। তিনি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে তো সেদিন এত রাত করে বাড়ি ফিরল। বৃষ্টিতে ভিজে সর্দি জ্বর বাঁধালো। ওর চোখ মুখ অন্ধকার হয়ে এলো। তানার কাছে শতাব্দী এভাবে এক্সকিউজ না দিলেও হতো। প্রিয় তো বলেনি তাকে নিয়ে হাসপাতালে যেতে, দেরি করে বাড়ি ফিরতে শতাব্দই তো জোর করলো। সেই রাতের স্মৃতি পুরোপুরি মনে না থাকলেও আবছা আবছা মনে আছে প্রিয়। সেদিন শতাব্দের যত্ন করা, তাকে নিয়ে চিন্তা করা তার মনে গভীর দাগ টেনেছে। পূর্বের সব খারাপ লাগাগুলো অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু আজকের ব্যাপারটা ভীষণ বাজেভাবে আঘাত করলো। তানার কাছে এইভাবে তুচ্ছ অসহায় না বানালেও পারত তাকে। কি প্রমাণ করলো সে ভীষণ দয়ালু, দানবীর? আচমকাই শতাব্দের ওপর প্রচন্ড রাগ হলো প্রিয়। অনেক খারাপ লাগার নতুন দানা বাঁধতে শুরু করলো। কেন এমন হচ্ছে বুঝে উঠতে পারছে না সে। তানহার ডাকে ধ্যান ভাঙল। গম্ভীর মুখ করে বলল, আমি কি হাসপাতালে নিয়ে যেতে বলেছিলাম তাদের? তারা জোর করে নিয়ে গেল। ও মা, এটা একটা দায়িত্ব আছে না? ফ্যামিলি পিকনিকে যে এমন অ্যাক্সিডেন্ট ঘটালো, সেটা ওরা দেখবে না? আমি বুঝি না বাপু, ওর সাথে তোর কিসের এত সমস্যা? নাম শুনলে এমন খ্যাঁক খ্যাঁক করে উঠিস কেন? নাকের ডগা লাল করে ঝাঁঝালো গলায় উত্তর দিল প্রিয়। বুঝতে হবে না তোকে, দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষ কি তোর বয়ফ্রেন্ড? কিন্তু আমার তাকে পছন্দ না মানে একদমই না। প্রিয়কে রেগে যেতে দেখে তানা চুপ থাকলো। একটু সময় নিয়ে ডাকলো, প্রিয় শুন না, একটা কথা ছিল। প্রিয়র তখনও রাগ কমেনি, দমেছে একটু। আর চোখে তানার দিকে তাকালো। বেচারি মুখ চুপসে আছে, কথাটা বলতে যেন ভয় পাচ্ছে। চোখ বুজে রাগ দমানোর চেষ্টা করলো প্রিয়। বলল, বল, শুনছি। তানা ভয়ে আমতা আমতা করে বলল, বলছিলাম কি প্রিয়, অনেকদিন হলো আমাদের কোথাও যাওয়া হয় না। শুনেছি হাইওয়ের কাছে নতুন একটি রেস্তোরাঁ হয়েছে, বাইরের লোকেরা এসে করেছে। রেস্তোরাঁর ভেতরে নাকি খুব সুন্দর সাজসজ্জা। চল না প্রিয়, আজ বিকেলে যাই আমরা। প্রিয় স্পষ্ট স্বরে বলল, খালা মানবে না। জানতাম তুই এই কথাটা বলবি, তাই আগেই ব্যবস্থা করে এসেছি। তোকে না জানিয়ে আগে আন্টি থেকে পারমিশন নিয়েছি।
তুই রেস্তোরাঁর কথা বললি আর খালা রাজি হয়ে গেল? অবাক হয়ে জিজ্ঞেস করলো প্রিয়। ধুর, রেস্তোরাঁর কথা বলেছি নাকি? তাহলে বলেছি আজ আমার বোনের জন্মদিন, মা তোকে দাওয়াত করেছে, বিকেলে এসে নিয়ে যাব তোকে। বিরক্ত হলো প্রিয়, ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি যাব না, ভালো লাগে না আমার। শুনল না তানহা, ছোট্ট মুখ করে বলল, জুবাইদার সাথে পিকনিকে গেলি, এখন আমি যেতে বলছি বলে মানা করছিস? জুবাইদাই তো সব কিছু, আমি কিছু না। ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ হবে না তানহা, এসব আমার ভালো লাগে না। যেতে হবে না তোকে। কেন যাবি? আমি তোর কে? মন খারাপ করে উত্তর দিল তানহা। আর চোখে দেখলো প্রিয়, ফোঁস করে বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা যাব, এখন খুশি? ঠিক করে হেসে ফেলল তানহা। প্রিয়কে জড়িয়ে ধরে খুশিতে গদগদ করে বলল, হ্যাঁ অনেক খুশি, তৈরি থাকবি, বিকাল 4টায় নিতে আসবো আমি। আরও কিছুক্ষণ গল্প গুজব করে চলে গেল তানহা। তানহা চলে যেতেই প্রিয় বারান্দায় গেল। ইজি চেয়ারে গা এলিয়ে চোখ বুজে নিল প্রিয়। বিদ্যুৎ চলে গেছে, বাহিরে দক্ষিণা বাতাস বইছে, কড়া রোদটা গায়ে লাগছে না তেমন। এই কাঠফাটা গরমে ঠান্ডাটা বেশ লাগছে। শরীর জোড়ালেও মন মস্তিষ্কটা বড্ড অশান্ত। সেই অশান্তির কেন্দ্রবিন্দু শতাব্দকে ঘিরে। মানুষটাকে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না প্রিয়। বাজে অভ্যাস হয়েছে আজকাল, সারাক্ষণ শুধু লোকটাকে নিয়েই ভাবে, তাও যেই সেই ভাবনা না, গভীর চিন্তা ভাবনা। চোখ বুঝলেই ভেসে ওঠে লোকটার মুখ। ঢাকায় থাকাকালীন ছুটিতে বেশ মনে পড়েছে, দেখার ভীষণ তৃষ্ণা জেগেছে। এসব লক্ষণ মোটেও ভালো ঠেকছে না প্রিয়র। শত হোক, তানহা ভালোবাসে শতাব্দকে, সেখানে তার প্রতি দুর্বল হয় কি করে? অশান্তিতে অসুস্থতে ভীষণ জ্বালাপোড়া করছে প্রিয়র বুক। এভাবে চলছে না, চলবে না। দ্রুত এইসব ছাইপাস আবেগ অনুভূতি থেকে বেরিয়ে আসতে হবে তাকে। ঠিক বিকাল 4টায় রিক্সা নিয়ে টিপটপ সেজে হাজির হয়েছে তানহা। রিক্সায় বসেই তাড়া দিল প্রিয়কে। ঝুমকার হুক লাগাতে লাগাতে প্রিয় রিক্সায় চলল। প্রিয়কে দেখে তানহা অবাক হলো, চোখ নাচিয়ে বলল, বাহ, ট্রেডিশনাল লুকে তো তোকে বেশ মানাচ্ছে। এই কালো বারিশটা কবে কিনলি? এবার ছুটিতে মা ধরে বেঁধে মার্কেটে নিয়ে গিয়ে কিনে দিয়েছে। পুরো কাবার্ড সালোয়ার কামিজে ভর্তি, সবগুলোর রং বোল্ড আর ডার্ক। শুধু বারিশেরই 8টা কালেকশন আছে। ভাব মা কি পরিমাণ আকৃষ্ট বারিশে। চোখে মুখে পরন্ত চুলগুলো গোছাতে গোছাতে ব্যস্ত স্বরে উত্তর দিল প্রিয়। অবাক হলো তানহা, বিস্মিত কণ্ঠে বলল, শুধু বারিশই 8টা? তাহলে তো এবার ছুটিতে তোর বেশ লাভ হয়েছে। যাই বলিস, ডার্ক কালারের বেশ মানায় তোকে, ভীষণ সুন্দরী যে। হয়েছে, আর তেল মাখাতে হবে না আপনার। 25 মিনিটের মাথায় রিক্সা পৌঁছালো রেস্তোরাঁয়। রেস্তোরাঁর বাহিরে শতাব্দের বাইক দেখে রেগে গেল প্রিয়। অনেকটাই চেঁচিয়ে বলল, তোর বয়ফ্রেন্ডও আসবে বলিসনি তো? থানা থতমত খেয়ে গেল, আমতা করে বলল, ওই তো দাওয়াত করেছে তোকে। এটা ভালো করিসনি তুই, আগে জানলে আমি কোনোদিনই আসতাম না, তাই তো তোকে বলিনি। প্রিয় রাগ বাড়ল, পেছন দিকে হাঁটা দিল, বলল, আমি এক্ষুনি বাড়ি যাব। ছুটে এসে তানা হাত ধরল। আশেপাশে তাকিয়ে দাঁত বেরি করে হেসে মিনতির স্বরে বলল, আশেপাশে সবাই দেখছি, প্লিজ চলে যাস না প্রিয়। আজকেই প্রথম, আজকেই শেষ, আর কোনোদিনও তোকে মিথ্যে বলবো না, থেকে যা প্লিজ। আশেপাশে তাকালো প্রিয়, সত্যিই লোক দেখছে। বাড়িতে একা যাওয়াটা ঠিক হবে না এখন। এত তাড়াতাড়ি ফিরে গেলে খালা 100টা প্রশ্ন করবে। শুরু দৃষ্টিতে তানার দিকে তাকালো। তানা কাঁচুমাচু মুখ করে বলল, এখন কি রাজি করতে তোর পা ধরবো বোন? তার প্রয়োজন নেই, মনে থাকে যেন, এটাই প্রথম, এটাই শেষ, বলেই চোখ রাঙালো প্রিয়। রেস্তোরাঁর ভেতরে ঢুকে পেছন থেকে সমুদ্রকে হাত উঁচিয়ে ডাকতে দেখে হতভম্ব প্রিয়। পাল্টা জবাবে তানহাও হাত উঁচিয়ে চেঁচিয়ে ইশারা করছে। আশপাশের লোকজন তাকিয়ে আছে, তা দেখে তানার হাত টেনে প্রিয় চাপা স্বরে বলল, আস্তে, লোকজন দেখছে তো। এত লাফালাফি করার কি আছে? যেন তোর বর এসেছে। বর না হোক, বয়ফ্রেন্ড তো এসেছে। তানা খুশিতে গদগদ করে পড়ল। বিস্মিত দৃষ্টিতে তানহার দিকে তাকালো। বিমূঢ় কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা তো সমুদ্র ভাই। তো তুই বলেছিলি চেয়ারম্যানের ছেলে তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ, সমুদ্র কি চেয়ারম্যানের ছেলে না? কপাল কুঁচকে উত্তর দিল তানা। প্রিয় মাথা ঝাড়া দিয়ে বোঝানোর স্বরে বলল, সমুদ্র ভাই এত জুবাইদার ভাই।
চেয়ারম্যানের ছেলে তো শতাব্দ ভাই, যার সাথে তোর প্রেম। তানা বিরক্ত হলো, কণ্ঠে বিরক্তি ঠেলে বলল, কি আবল তাবল বকছিস প্রিয়? শতাব্দ ভাইয়ের সাথে আমার প্রেম হবে কেন? 2 বছর যাবৎ সমুদ্রের সাথেই তো আমার প্রেম চলছে। সমুদ্র জুবাইদার জ্যাঠাতো ভাই, শতাব্দ ভাই সমুদ্র আর সাদ, তিনজনই চেয়ারম্যানের ছেলে, বুঝেছিস? প্রিয় আকাশ থেকে পড়ল, বিস্ময় কাটছে না কোনোভাবেই, যেন কোনো গোলক ধাঁধায় আটকে গেছে সে। তানহার আচমকা ডাকে প্রিয়র ঘোর কাটল। এতদিন মাথায় আটকে থাকা ঝড়টা হঠাৎই নাই আর। বুকের অস্থিরতাও উধাও হয়ে গেল। সারা শরীর জুড়ে শান্তির শীতল হাওয়া বইতে লাগলো। শতাব্দ মুচকি হেসে বিড়বিড় করে উচ্চারণ করলো, আজ এই অপ্রিয় নামটাও ভীষণ প্রিয় লাগছে প্রিয়র কাছে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা এই ধরনের গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবারও একটি নতুন পর্বে। জানি আজকের পর্বটি একটু ছোট হয়ে গেছে, চেষ্টা করব পর্বটি আরও একটু বাড়ানোর। তো চলুন, সবাই ভালো থাকবেন। নমস্কার।